আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম খুন, আর একটি বিষয় হচ্ছে ভিএফএস গ্লোবালের প্রতারণায় হুমকির মুখে ইতালির শ্রমবাজার, আরেকটি বিষয় হচ্ছে আজ শুভ বুদ্ধ পূর্ণিমা এবং আপনাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। শুরুতেই আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন গত 12ই মে। তিনি বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন। বলা হচ্ছে যে 13ই মে তিনি যে বাসাটিতে ছিলেন, গোপাল বিশ্বাস নামে একজনের বাসায়, সেই বাসা থেকে 13ই মে তিনি বের হয়ে গেছেন। এরপরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরবর্তীতে 18ই মে এই গোপাল বিশ্বাসী ভারতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটি জিডি করেন। যদিও দেশের থেকে বলা হচ্ছে যে 16ই মে, কেউ বলছেন 13ই মে, এরকম সময় থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ আসলে করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশিদের কেউ এই খুনের সঙ্গে জড়িত, মানে বাংলাদেশিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। যদিও তদন্ত করার পরেই তিনি বিস্তারিত জানাবেন, কারণ এটি মধ্যে রয়েছে, তদন্তাধীন রয়েছে, সুতরাং আগেই বলা যাবে না। এবং এই একটি বাসায় তাকে খুন করা হয়েছে এবং পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা শুরুতে কথা বলতে চাই ঝিনাইদহ 4 আসনের 3 বারের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন 21শে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও আমাদের সঙ্গে জুমে এরই মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর জাকির হোসেন, সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকেও স্বাগত আমাদের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। শুরুতেই জনাব অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কি কি কারণ হতে পারে, কারণ থাকতে পারে? প্রথমত শোকার্ত পরিবার এবং স্বজন বন্ধু বান্ধব, সমবেদনা, শোক। কেন কারণ সেটা তো আমরা বলতে পারবো না, অন্তত এখন পর্যন্ত। মানে গণমাধ্যমে আসা বা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বাংলাদেশের সঙ্গে মানে অন্য দেশের কিন্তু কিছু পার্থক্য আমরা দেখি। আইন শৃঙ্খলা বাহিনী, ধরেন জাকির সাহেব আছেন, তিনিও নিশ্চয়ই এগুলো বলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর অনুষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী আগের দিন বা 2 দিন আগে ব্রিফিং করে বলে দিল যে 3 স্তরের বা 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী, হ্যাঁ, সরোয়ার্দী উদ্যানে কোনো সমাবেশ, ঘোষণা দিয়ে দিল যে এত এত নিরাপত্তার আয়োজন করা হয়েছে 3 স্তরের 4 স্তরের। এটা তো বলার কথা না। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে যে আমরা কিছু পেয়েছি কিন্তু আমরা এটা ডিসক্লোজ করব না। আমি মানে ঘটনাটা ঘটেছে ভারতে, আমরা এখন পর্যন্ত তার মানে মরদেহ পেয়েছি কি পাইনি সেটা অনিশ্চিত। হত্যাকাণ্ড কোথায় ঘটেছে সেটা একটা ধারণা করছে। আমরা আলোচনা করার সময় একটা জিনিস আলোচনা আমরা করতে পারি যে তিনি একজন জনপ্রতিনিধি, 3 বারের এমপি। তার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বলা হচ্ছে যে বাংলাদেশের লোকেরা জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন স্বয়ং, তাই না? তার মানে এইটা তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু যারাই করুক, মানে একটা হত্যাকাণ্ড, একজন যদি অপরাধীও হয় তাইলেও তো তাকে কেউ হত্যা করতে পারে না বিনা বিচারে, তার দণ্ড, তাই না? এই অপরাধ কিন্তু ভয়ঙ্কর অপরাধ। ওনার যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে সেটাও তো দেশের মধ্যে তার উপরে এমনকি হামলা হলেও এটা বড় ধরনের অপরাধ। আর বিদেশে হলে তো, আর বিদেশে গিয়ে কিন্তু দেখেন কত ধরনের এখন ডালপালা বিস্তার করবে আর কি। এবং তিনি তো ক্ষমতাসীন দলের
সঙ্গে জড়িত। কাজেই শুধুমাত্র যে বাংলাদেশ, দলেরও তো ক্ষতি হবে। এটা কি দলের ভেতরে মানে প্রতিপক্ষ, নাকি দলের বাইরে প্রতিপক্ষ, নাকি অপরাধ জগতের প্রতিপক্ষ? এগুলো কিন্তু মানে অপরাধ ঘটতেই পারে, কিন্তু অপরাধ সারা দুনিয়ায় ঘটছে, কিন্তু অপরাধীকে চিহ্নিত করা, আটক করা, বিচার করা, দণ্ড দেওয়া এবং কার্যকর করা, এই কাজগুলো কিন্তু বাংলাদেশে বেশ কিছু হত্যাকাণ্ডে অনিষ্পন্ন। যুদ্ধাপরাধীদের ৭১-এ বিচার করতে কিন্তু আমাদের ৪০ বছরের বেশি সময় লেগেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে আমাদের ৪০ বছরের কাছাকাছি সময় লেগেছে। এইরকম ঘটনা যাতে এইটা আমাদের চাওয়া। আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর জাকির হোসেন আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে আসলে যেটি জানতে চাই, তার এলাকার অন্য যারা রয়েছেন রাজনীতি করেন, এরকম দু একজনের বরাত দিয়ে শোনা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে যে ব্যবসায়িক সূত্রে তাকে হত্যা করা হচ্ছে। আবার তার হত্যাকাণ্ডের বিষয়ে শোনা যাচ্ছে যে মানে সরাসরি লাশ পাওয়া যায়নি, কোনো এক ড্রাইভারের কাছ থেকে ভারতে জানা যাচ্ছে এটি হয়তো বা খণ্ড খণ্ড করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, এরকমও কথা শোনা যাচ্ছে। কোন ধরনের ধারণা কি করা যায় কিনা অধ্যাপক ডক্টর জাকির হোসেন? ধন্যবাদ। এতক্ষণ যাবৎ ধোঁয়াশায় ছিল, কিন্তু সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ডের মূল হোতা ছিল সৈয়দ আমানুল্লাহ নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন নেতা, যিনি জড়িত ছিল। তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল আপনার আখতারুজ্জামান শাহিন, যে ফ্ল্যাটটিতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই ফ্ল্যাটটি যদিও একজন ভারতীয় রাজস্ব কর্মকর্তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান শাহিন, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার সঙ্গেই আমাদের যে এমপি নিহত হয়েছেন তার সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে যে শাহিন সেখানে কলকাতায় সেখানে যান, ফ্ল্যাটে যান, সেখান থেকে 10 তারিখে ফিরে আসেন। তার আগে সৈয়দ আমানুল্লাহ, যার কথা আমি বলছি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি টাকার বিনিময়ে ভাড়াটি এখনই, তিনি যান। পরবর্তীতে সেইখানে সিয়াম, জিহাদ, ফয়সাল, মুস্তাফিজ নামে 6 জন সেখানে ছিল। পরবর্তীতে 6 জনের ভিতরে তারা বালিশ চাপা দিয়ে প্রথম তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় টাকা পাওনা নিয়ে, যে শাহিনের টাকা, আখতারুজ্জামান শাহিনের টাকা কেন পরিশোধ করছেন না। এই পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর কয়েক টুকরা করা হয়, যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তারা ট্রলি ব্যাগ নিয়ে এসেছে, ব্লিচিং পাউডার নিয়ে এসেছে, যেখানে যে নারী ছিল একজনের, তার নাম সম্ভবত শ্রীলা বা সামথিং এরকম, সেও ছিল এখান থেকে, সেও বাংলাদেশ থেকে গিয়েছে। তারপরে তারা একজন একজন করে বের হয়েছে এবং হত্যাকাণ্ডের পর বিভ্রান্ত করার জন্য তার যে 2টি ফোন ছিল 2 দিকে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মেসেজ পাঠানো হয়, আমি কখনো দিল্লিতে আছি, কখনো অন্য কোনো জায়গার কথা বলছে, সেখানে উপস্থিত আছি। এই সবকিছু মিলিয়ে এখন একটা সুসংগঠিত তথ্য পাওয়া যাচ্ছে। এই কারণে, কারণ ডিবি অফিস থেকে বের হওয়ার পর তার কন্যা যেটি বলেছেন, যাদেরকে ধরেছেন আরো বলছে তাদেরকে ধরেন, তিনি বলেছেন তাদেরকে ধরেন, সব জানা যাবে। তার মানে তিনিও সন্দেহ করছেন কয়েকজনের কথা, সেই তাদের কথা বলেছেন, তাদের ভিতরে কয়েকজনকে ধরা হয়েছে, কয়েকজনকে ধরার অপেক্ষায় আছে। এখন এই অবস্থায় বাংলাদেশের শেরেবাংলা নগরে, ঢাকা শেরেবাংলা নগরে একটা মামলা হয়েছে। আবার ওইদিকে বরানগর একটা জিডি করেছিল, যার বাসায় প্রথম উঠেছিল সে গোপাল দাস, তিনি একটা জিডি করেছিলেন 13 তারিখে। তার পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে এখন কলকাতার সিআইডি, যেহেতু এটার অখিলেশ চক্রবর্তী না যাদব সম্ভবত, তিনি সিআইডির মহাপরি, তিনি বলেছেন এখানে একটা মামলার প্রস্তুতি চলছে। সাধারণত এরকম ঘটনা যখন হয়, আন্তর্জাতিক আইন বলে যে প্রত্যেক রাষ্ট্র তার ভূখণ্ডে যে অপরাধ হয় সেই রাষ্ট্র বিচার করার অধিকার রাখে। তবে অপরাধ যদি অন্য কোনো রাষ্ট্রে শুরু হয় বা অপরাধ যদি কোনো অন্য রাষ্ট্রের হয়, তাহলে সেই রাষ্ট্র বিচার করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশেরও বিচার করার অধিকার আছে, যেহেতু অপরাধী বাংলাদেশ থেকে গিয়েছে, অপরাধের পরিকল্পনা শুরু হয়েছে বাংলাদেশে, এবং অপরাধ কর্মটি যেহেতু সমাপ্ত হয়েছে ভারতে, সেই ক্ষেত্রে ভারত সরকারের বিচার করার সক্ষমতা আছে, আন্তর্জাতিক আইন এমনটি বলে। জি, আর আপনি যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকেন, উনি কি যুক্তরাষ্ট্রে প্রবাসী? তিনি সর্বশেষ খবর যেটা হয়েছে যে তিনি 10 তারিখে তিনি ঢাকায় চলে আসার পর, ঢাকায় চলে আসার পর যখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, এমপি কে পাওয়া যাচ্ছে না, তখন তিনি আবার ভারতে যান, ভারত থেকে তিনি নেপাল যান, নেপাল থেকে তিনি দুবাই যান,
দুবাই থেকে আজকে সম্ভবত 22শে মে আজকে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এবং যুক্তরাষ্ট্রের তিনি নাগরিক এবং যুক্তরাষ্ট্রের যে ঠিকানায় থাকেন সেই ঠিকানাও পাওয়া গিয়েছে। যদি উনি যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন এবং যদি উনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে কি ওনাকে দেশে এনে বিচার করার কোনো সুযোগ রয়েছে আমাদের? অবশ্যই সুযোগ রয়েছে। আন্তর্জাতিক আইন বলে যে বাংলাদেশের নাগরিক, কোন দেশের নাগরিক যেখানেই যাক না কেন সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসে বিচার করার অধিকার, এটাকে বলে ন্যাশনালিটি জুরিডিকশন। সে যেহেতু আমাদের নাগরিক, সেই নাগরিক যেখানেই যাক না কেন তাকে ফেরত নিয়ে এসে বিচার করার ক্ষমতা অবশ্যই বাংলাদেশ সরকার আছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা লাগবে তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, জনাব অজয় দাশগুপ্ত, সেক্ষেত্রে বিদেশে থাকা অনেক অপরাধীকে আমরা এখন পর্যন্ত আনতে পারি। অনেকে দ্বৈত নাগরিক আছে। যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর হত্যাকারী একেবারেই স্বীকৃত হত্যাকারী, তারপরে আগে তো প্রথমে স্বীকৃত যে আমরা কিলার, আমরা খুন করেছি, পারলে বিচার করো। সেই খুনিরা কিন্তু যুক্তরাষ্ট্রে আছে, কানাডায় আছে, আরো কোন কোন দেশে আমরা জানি না কোন কোন দেশে আছে। দ্বৈত নাগরিক শুরুতে ছিল, কিন্তু এখন তো হয় যুক্তরাষ্ট্র না হয় কানাডায় দুইজন আছে চিহ্নিত। তাদেরকে কি যুক্তরাষ্ট্র ফেরত দিচ্ছে? বাংলাদেশ তো সেই নানাভাবে কূটনৈতিক চ্যানেলে, অন্যান্য ব্যক্তিগতভাবে সফর বিনিময়ের সময় অনুরোধ করেছে, কিন্তু দেয় নাই তো। আবার উল্টাটাও দেখেছি, কয়েক বছর, বেশ অন্তত 2 দশক বা এরকম সময় আগে যুক্তরাষ্ট্রের এক কিশোরী সে এরকম মাদকদ্রব্য চোরাচালান মামলায় বাংলাদেশে এসেছিল এবং মাদক তার কাছে পাওয়া গেছে, তার শাস্তি হয়েছে। কিছুদিন পরে দেখা গেল যে পত্রিকায় একটা খবর হলো যে এরকম অপ্রাপ্ত বয়স্ককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আদালতে সুমোটো হলো এবং বলা হলো যে অপ্রাপ্ত বয়স্ক, কাগজপত্র যুক্তরাষ্ট্র থেকেই আসলো এবং একটা পর্যায়ে তাকে মুক্ত করে দেওয়া হলো এবং যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, যিনি পরে সেই দেশে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি বিশেষ বিমানে ঢাকা বিমানবন্দরে আসলেন। এই মেয়েকে সেই বিমানে তুলে দিয়ে নিয়ে যাওয়া হলো। অপরাধটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, পুরো নিরাপত্তা তারা। যুক্তরাষ্ট্র কোনো ক্লিন দেশ না, বহু সন্ত্রাসী সেখানে যথেষ্ট সমাদরে থাকে, লালন পালনে থাকে। বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ড দিয়েছে জাতির পিতা রাষ্ট্রপতি, তাকে হত্যার দায়, এবং তিনি স্বীকারই করেছেন যে আমি হত্যা করেছি বা আরো অনেকের সঙ্গে মিলে হত্যা করেছি। তাকে যুক্তরাষ্ট্র বলতেছে যে ফেরত দিলে কিছু অজুহাত দেখাচ্ছে, কিন্তু সেই দেশেও তো তার বিরুদ্ধে কোনো অন্য একটা দেশের রাষ্ট্রপতিকে হত্যা করে যুক্তরাষ্ট্রে আছে। এখন বাংলাদেশের একজন এমপি কে তৃতীয় একটা দেশে, বাংলাদেশেও না, তৃতীয় একটা দেশে হত্যায় যুক্ত আছে। হত্যা তিনি করেছেন কিনা এগুলো তো এখনো না। সেই দেশে যুক্তরাষ্ট্রের মতো একটা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া দেশ বিচার করবে, সেটা খুব কঠিন ব্যাপার। সেটা নিশ্চয়ই সময়ই বলে দেবে, সেজন্য আমাদেরকে আসলে অপেক্ষাও করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আর সময় নেই এই বিষয় নিয়ে আলাপ করবার, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার কথা বলতে পারবো। বিরতির পরে ভিএফএস গ্লোবালের প্রতারণায় হুমকির মুখে ইতালির শ্রমবাজার, এই প্রসঙ্গে আমরা কথা বলবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএসএফ গ্লোবাল, তারা বাংলাদেশের 1 লক্ষেরও বেশি মানুষের পাসপোর্ট আটকে রেখেছে ইউরোপে তাদেরকে ভিসা দেবে এই আশ্বাস দিয়ে। এবং সম্প্রতি ইতালিতে যারা যেতে চান তাদের অনেকের পাসপোর্ট তারা আটকে রেখেছেন। এই বিষয়টি গণমাধ্যমে বারবারই উঠে আসছে। এই
ইতালির বিষয়টি, এবং এই অনেকেই যে তাদের পাসপোর্ট দিয়েছেন ভিসা পাওয়ার আশায়, কেউ 50,000, কেউ কম বেশি বিভিন্ন অর্থ প্রদান করেছেন এই সংস্থাটির কাছে, কিন্তু তারা ভিসা পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে তারা ঘুরছেন এবং পাসপোর্ট আটকে থাকার ফলে কারো কারো অন্য দেশে যাবার কথা, সেখানে যাওয়াও তাদের বন্ধ হওয়ার পথে বা কি হবে তারা জানেন না, এরকম কথাও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এই প্রসঙ্গে আমরা এবার কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আসিফ মনির, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর জনাব অজয় দাশগুপ্ত, আপনি তো আছেনই। শুরুতেই জনাব আসিফ মনির, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এর মধ্যে আমরা যেটি দেখতে পেলাম যে বাংলাদেশে নিযুক্ত ইতালির যে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো, তিনি আসলে যে কথাটি বললেন যে কেউ যেন অবৈধভাবে যাওয়ার চেষ্টা না করেন বা অবৈধ কাগজপত্র না দেন, সঠিক কাগজপত্র দিয়ে যদি সবাই ভিসার জন্য আবেদন করেন তাহলে খুব সহজে তারা ভিসা পাবেন কি পাবেন না এই বিষয়টি তারা জানাতে পারবেন। কিন্তু অনেক মানুষ অবৈধ কাগজপত্র দেওয়ার কারণে তাদের যাচাই বাছাই করতে দীর্ঘ সময় লাগছে, যে কারণে ভিসা দিতেও তাদের দেরি হচ্ছে এবং দালালের কাছে অর্থ না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। জনাব আসিফ মনির, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই দালালের কাছে অর্থ না দিলে যারা খুব ভালো বোঝেন না ভিসা প্রসেসিং সম্পর্কে, তারা আসলে মানে কার কাছে অর্থ দেবেন যদি এরকম বড় সংস্থাও তাদেরকে মানে সাহায্য করতে এগিয়ে না আসে বা এরকম সমস্যার সৃষ্টি করে? আসলে ধন্যবাদ। এখানে কিছুটা যেটা মানে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টা কিছুটা সেটাই। এখন জিনিসটা হচ্ছে কি, এখানে মানে একটা স্বচ্ছতারও ব্যাপার আছে যে দূতাবাস এখন যেটা বলছে এটা হয়তো একটা ক্রাইসিসের মুহূর্তে বলছে, হয়তো এই তথ্যটি আরো আগে যারা অ্যাপ্লাই করছে তাদেরকেও যদি বলা হতো, ধরেন আপনি যে কোনো দেশে যেতে চাই, আমি যদি ট্যুরিস্ট ভিসা নিয়েও যেতে চাই, আমাকে কিন্তু একটা সময় অপেক্ষা করতে হয়, একটা লম্বা সময় অনেক সময় অপেক্ষা করতে হয় কিউ এর কারণে। আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করলে এখানে আমরা জানি যে অনেক সময় 1 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু সেটার একটা নোটিফিকেশন থাকে। যখন অ্যাপ্লাই করেন তখনই ওটা বলা হয় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টারভিউ এই সময় হতে পারে এবং তারও পরবর্তী সময়ে আপনার ভিসা হবে। অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট ডেটই অনেক বেশি দূরে যায়। ইতালির যে প্রসঙ্গটি বলছেন সেখানে বিষয়টির ভেতরে আছে যে ইতালিতে যারা এই ভিসার জন্য যেতে চাচ্ছেন তারা আসলে এখানে সাম্প্রতিককালে যেটা হয়েছে যে ইতালিতে স্পন্সরশিপ ভিসা বলে একটি নতুন প্রক্রিয়া তারা চালু করেছেন এবং স্পন্সরশিপ ভিসার জন্য এটার আবেদন করতে গেলে খুব বেশি টাকা খরচ হচ্ছে না, 9-10 হাজার টাকার মতো একটা ফি আছে। তো এখন যদি যেটা আপনি বলছেন দালালের কারণে, আমরা যেটা বলি দালাল তার কাছ থেকে কত টাকা নেবে এটা আমরা কেউ জানি না, এবং দালাল কোথায় সেটা অনেক ক্ষেত্রে ঢাকাতে আছে, অনেক ক্ষেত্রে যে ব্যক্তি যেতে চাচ্ছেন গ্রামে সেখানেই আছে, সেখান থেকে যত খুশি তিনি চাইতে পারেন। কারণ কি, ইতালি। এখন ইতালিতে যিনি যাবেন সেখানে তিনি কেন যেতে চাচ্ছেন সেটা অবশ্যই ইতালি এমবাসিকে নিশ্চিত হতে হবে। এখন তিনি কি কাজের জন্য যাচ্ছেন, তিনি পড়তে যাচ্ছেন, তার কি ওখানে অলরেডি পরিবার আছে, তাদের সাথে তিনি সম্পৃক্ত হতে যাচ্ছেন, এই বিষয়গুলো তাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। কেন? কারণ অতীতে অনেক মানুষই এভাবে গেছেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, ইতালি প্রথমে যাচ্ছেন কিন্তু তার আসল উদ্দেশ্য ইতালি নয়, স্থানীয়ভাবে এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে যে শব্দটি আজকাল ব্যবহার হয় গেম দেওয়া। গেম দেওয়া মানে হচ্ছে একজনের একটি ভিসা আছে, তিনি সেই বৈধ ভিসা নিয়ে একটি দেশে প্রবেশ করছেন, তারপরে তিনি পালিয়ে অবৈধভাবে বর্ডার ক্রস করে অন্য আরেকটি দেশে যাচ্ছেন। এটা স্থানীয়ভাবে যারা দালাল তারাও জানেন বা মানুষও যারা যায় তারা জানেন যে আমি আসলে গেম দেওয়ার জন্য যাচ্ছি। এই গেম দেওয়াটা তো আসলে বৈধ প্রক্রিয়া নয় এবং তিনি নিজেও বিপদে পড়ছেন। তিনি অন্য দেশে গিয়ে, সাম্প্রতিককালে আমরা দেখেছি যুক্তরাজ্য থেকে অনেক বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রসঙ্গটি এসেছে। এগুলো কেন হচ্ছে? কারণ যারা যাচ্ছেন তারা ঠিক মতো জানেন না, বোঝেন না, তো সেইটি দালাল তাকে যা খুশি বোঝাবে। তাহলে দায়িত্বটা কার? সরকারের নিতে হবে কিছুটা, আর একটা হচ্ছে যে ইতালি সরকারের নিতে হবে। সে যেভাবে পারুক, বাংলাদেশ সরকারের মাধ্যমে হোক, গণমাধ্যমে, আপনাদের মাধ্যমে হোক, তথ্যগুলো পৌঁছাতে হবে যে কি কি ভিত্তিতে তার ভিসা রিজেক্ট হতে পারে, দেরি হতে পারে, এবং কি কি ভিত্তিতে তিনি সহজে যেতে পারবেন। এখন যারা একটু ধরেন আরেকটু অবস্থাপন্ন আছেন, তারা বেড়াতে যাচ্ছেন, তাদের ব্যাংক ব্যালেন্সটা দেখাতে হয়, তারা কিন্তু অনেক সহজেই ভিসা পেতে পারেন। এই ক্ষেত্রে যেটা সংকট হচ্ছে সেটা হচ্ছে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু কাজের কথা অথবা এই যে স্পন্সরশিপ ভিসায় কেউ না কেউ ওই দেশে আছেন পরিচিত, যিনি স্পন্সর করবেন। তো এইটা জটিলতাটা মানে নিরসন করা সম্ভব, কিন্তু সেটা স্বচ্ছতা দরকার যে যত ভিসা তারা দেবেন বা দিতে পারবেন সেই ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ভিসা ভিএফএস এ আসছে। আর শুরুতে যেটা বলছিলেন
ভিএফএস আসলে তো একটা ধরেন পোস্ট বক্সের মতো, তাকে দায়িত্বটা দিয়েছে কি ইতালি এমবাসি, এবং এটা ভিএফএস তারা অন্যান্য অনেক দেশের জন্য ভিসা প্রসেস করছে, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের জন্য। তো তাদেরকে যদি ওইটা নির্দেশ ঠিক মতো দেওয়া হয় যে তুমি এই কয়টা করবে, তুমি বলবে যে দরকার হলে একদিন দুদিন সপ্তাহখানেক পরে আবার একটা তারিখ জানাবে, তাহলে ভুক্তভোগীরা কিন্তু অথবা ভুগবেন না, তারা জানবেন যে ঠিক আছে আমার এত তারিখে আমি আসলে আমি ভিসা পেতে পারি বা জমা দিতে পারি। এই তথ্যগুলো না থাকাতে ওই যে জমে জমে গিয়ে একটা বিশাল অবস্থা হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত বললেন। জনাব অজয় দাশগুপ্ত কি যুক্ত করতে চান এই বিষয়ে? মানে সাধারণ মানুষেরও তো একটা দায়িত্ব আছে যে জেনে বুঝে টাকা দেওয়ার। এটা একটা দিক হচ্ছে ইতালি তো বাংলাদেশের লোক নিতে চাচ্ছে, তার মানে শ্রমশক্তির প্রয়োজনেই। এখন বাংলাদেশের একটা প্রবণতা আমরা দেখছি যে ইতালি হোক, মানে মালয়েশিয়া হোক বা মধ্যপ্রাচ্যে হোক, প্রতারক গোষ্ঠী যেমন আছে, এবং সেই প্রতারক গোষ্ঠী মানে প্রভাবশালী অনেকে আছে, সংগঠিত আছে। এই যে এই ম্যান পাওয়ার এক্সপোর্ট যেটা বলে, নির্ধারিত চার্জ তার চেয়ে অনেক বেশি নেয়, লিখিত অলিখিত নানান রকমের থাকে, দুইটা দিক থেকেই আছে। এখন বাস্তব সমস্যা হচ্ছে ইতালিতে এরকম যদি বলা হয় যে 1 লক্ষ পাসপোর্ট, তার মধ্যে আমি নিজে একজনের জানি, তারা মানে সারা দুনিয়া ঘোরা খ্যাতিমান বিশেষজ্ঞ একজন চিকিৎসক, তিনি তার মেয়ের কাছে যাবেন, তার পাসপোর্ট এই 3-4 মাস ধরে আটকা পড়ে আছে। উনি বারবার মেসেজ দিতে চাচ্ছেন, দিচ্ছেন, ইমেইল দেওয়ার নির্ধারিত, কোনো অ্যান্সার আসে, ইট ইজ একটাই লাইন চলে আসে, অটো আন্ডার প্রসেস। এর মধ্যে ওনার অন্য দেশে যাওয়ার কথা ছিল, জরুরি প্রয়োজন ছিল, যেতে পারেননি। ওনার তো মানে ওখানে যাবে থাকবে তা না আর কি। এই বিষয়গুলো উন্নত দেশগুলো হয় কি, মানে আমি একটা দেশে গিয়েছিলাম, তখন দেখা গেল যে যুক্তরাষ্ট্র এবং মানে যখন আমি ওই দেশে প্রবেশ করি, ইউরোপের একটা দেশে, তখন দেখা গেল যে যুক্তরাষ্ট্র এবং আরো কয়েকটা, জাপান, এইসব দেশের যারা পাসপোর্ট হোল্ডার, তারা এই লাইনে দাঁড়ান, আর রেস্ট হচ্ছে আর 3-4টা কাউন্টারে। দেখা গেল এই 3-4টা কাউন্টারে শত শত মানুষ দাঁড়ানো, 1 ঘন্টার বেশি সময় চলে গেল আমারও। আর ওই যুক্তরাষ্ট্র এবং কয়েকটা দেশের কাউন্টারে কোনো লোকই নেই। এই জায়গাগুলো তো তারা মানে এক ধরনের বৈষম্য এক ধরনের, এই বৈষম্যটা এখন যেখানে জমা দিয়েছে যে প্রতিষ্ঠান এগুলো দেখভাল করে, এরকম কিন্তু প্রত্যেকটা এমবাসি এখন করে। কোন নাগরিকের পাসপোর্ট যেমন ভারতের আমরা মানে দিনের পর দিন আটকে রাখবো, এটা কি সম্ভব? ভাবাই যায় না। যেমন ভারতে এখন করছে কি, 50টার মতো কাউন্টার করে দিয়েছে, এবং যেদিন ভিসা দেওয়ার বলে দিয়েছে যে আপনি ওই দিন 11টার সময় আসবেন, ওই দিন 10টার সময় আসবেন, এবং মাইকিং করতে থাকে যে কারা কারা 10টায়, আজকে 10টায় টাইম পেয়েছো মোবাইলে, তারা ভেতরে ঢুকে যান। শত শত লোক একসঙ্গে ঢুকে যাচ্ছে, আধা ঘন্টার মধ্যে শেষ। এখন কারো সমস্যাটা হচ্ছে এইখানে, আজকাল অনেক মানুষ আছে যাদের নানা প্রয়োজনে যেতে হয়। ধরেন কোনো কারণে একজন ছাত্র আমেরিকায় পড়বে, তিনি হয়তো তার বাবা মার সঙ্গে ইতালি যেতে চাচ্ছেন, তার পাসপোর্ট যদি এরকম আটকা থাকে, এবং বলা হয় যে যারা পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করতে রাজি থাকবেন না এবং পাসপোর্ট উইথড্র করবেন, তাদের ভবিষ্যতে ভিসা পাওয়ার সমস্যা হবে। এই ধরনের কথা চলবে। আমরা উন্নত দেশগুলোর কাছে আশা করব, আপনি যখন এখান থেকে ফি নিচ্ছেন, কিন্তু এই যে ভিএসএফ, তাদের আসলে কি হবে? এই তাদের কোনো রোল নাই, কিন্তু তারা জাস্ট পোস্ট বক্স, তারা এগুলো কালেক্ট করে। কালেক্ট করার সময় তারা মোটামুটি একটা দেখে যে যেসব কাগজপত্র মানে চাওয়া হচ্ছে সেগুলো আছে কিনা। এখন ভেতরে কেউ যদি ভুল ব্যাংক স্টেটমেন্ট দেয়, সেটা তারা ভেরিফাই করতেই পারে, কিন্তু আমাদের ব্যাংকের একটা দিক ওইখানেও ভেরিফাই করবে, এগুলো সব হলো এমবাসি থেকে করে। কিন্তু এগুলোর জন্য তো তারা একটা হাই চার্জ দিচ্ছে, সময় নেই। হ্যাঁ, হাই চার্জ নিয়েছে, সেইটার তো তাহলে সার্ভিস দিবে না। পরবর্তীতে কোনো সময় আমরা আরো বিস্তারিত আলাপ করতে পারবো, আজকে আর সময় নেই। জনাব আসিফ মুনির, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা কথা বলবো আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, সেই প্রসঙ্গে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আজ বুদ্ধ পূর্ণিমা এবং
গৌতম বুদ্ধ আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বোধিলাভ বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণও লাভ করেছিলেন আজকের এই দিনে, যে কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে অনেক বড় একটি উৎসবের দিনও বটে। গৌতম বুদ্ধ অহিংসবাদের যে প্রবর্তক সেটি আসলে ছিলেন তিনি। বৈরিতা দিয়ে বৈরিতা, হিংসা দিয়ে হিংসাকে প্রশমন করা যায় না, এটি ছিল তার বাণী। তিনি অহিংসা দিয়ে হিংসাকে এবং অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমন করতে চেয়েছিলেন। অহিংসা, সাম্য, মৈত্রী এবং প্রীতির বন্ধনে যেন সবাই আবদ্ধ থাকেন, সেটি ছিল আসলে তার চাওয়া। সেই বাণী তিনি সারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই গৌতম বুদ্ধের বাণী নিয়ে আমরা বিশেষভাবে কথা বলতে চাই। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, এবং জনাব অজয় দাশগুপ্ত, আপনি তো আছেনই। শুরুতেই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। এবং যেটি আসলে জানতে চাই যে অহিংসবাদের বাণী তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন গৌতম বুদ্ধ পুরো বিশ্ব জুড়ে, সেই অহিংসবাদ কি পুরো বিশ্বে এখন আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ। আমি প্রথমেই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সকলকে, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের এবং বাইরে যারা রয়েছেন সকলকে। আপনি সঠিকভাবেই বলেছেন যে অহিংসা পরম ধর্ম, এটি একটি ওয়ান অফ দ্য আপনার ফাউন্ডেশনাল প্রিন্সিপালস। আর যেটি দেখবেন ডায়ালগ, যে অনেক 2500 বছরেরও বেশি সময় আগে গৌতম বুদ্ধ উনি ডায়ালগের কথা বলেছেন এবং আপনার উইজডমের কথা বলেছেন, আবার কর্মফলের কথা বলেছেন, যে আসলে মানুষকে ধর্মের নামে ভয় দেখানোর দরকার নেই, এটি গ্রহণযোগ্য নয়, বরং আপনাকে যেমন কর্ম তেমন ফল, কর্মফলের উপরেই নির্ভর করতে হবে। এটি ছাড়া অমুক দেবতাকে আরাধনা না করলে রুষ্ট হয়ে অভিশাপ দেবে, হি রিজেক্টেড দ্যাট আইডিয়া। এটা অনেক অনেক আধুনিক ছিল ওই সময়টা। তারপর আপনি দেখবেন যে আপনার এক ধরনের ডেমোক্রেসি ছিল, সংঘ, যেটা আমরা বলি যে বুদ্ধ ধর্ম এবং সংঘের আশ্রয় নিলাম। এবং সেই কত বছর আগে উনি সঙ্গে নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন, প্রথমে কিন্তু ছিলেন না। তো এই যে নানাভাবে, এবং আজকে যে স্মৃতি বিজড়িত জন্ম, বুদ্ধত্ব লাভ এবং আপনার মহাপরিনির্বাণ কুশিনারার মল্লদের শালবনে, এবং আপনি দেখবেন ওনার জীবনের সমস্ত এই আপনার যে প্রধান যে আপনার অর্হত্ব লাভ বা বুদ্ধিজ্ঞান, এগুলো সব কিন্তু খুবই, আপনি দেখেন, কোনো ঘরে না, কোনো চার দেয়ালে না, এগুলো সব কিন্তু বনের মধ্যে, উদার প্রকৃতির মধ্যে, একেবারে আমরা যেটাকে বলি যে ভীষণ প্রকৃতিময়। তো এদিক থেকেও শালবন এবং অন্যান্য বনগুলো দেখবেন ওনার গুরুত্বপূর্ণ, এবং ওনার যে ধর্মপ্রচার থেকে শুরু করে এখানে যুক্ত রয়েছে। তো এদিক থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকের পৃথিবীতে এইটির আপনার বুদ্ধের দর্শনের প্রাসঙ্গিকতা সর্বাধিক। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীও আপনি লক্ষ্য করে দেখবেন ইউক্রেন যুদ্ধের শুরুতে গাজায় উনি বারবার বলেছেন যে আসলে শান্তির কোনো বিকল্প নেই এবং শান্তিকেই প্রথম এবং শেষ সুযোগ দেওয়া উচিত, যেটি বঙ্গবন্ধু বলেছেন। এবং আমরা নিজেরাও ব্যক্তিগত জীবনাচরণে আমরা মনে করি যে ডায়ালগ অ্যান্ড ডায়ালগ। এই যে আপনি বাইরে দেখবেন ডায়ালগ সোসাইটি আছে, তারা ইন্টারফেথ করে বিভিন্ন ধর্মের সাথে রীতিমতো কিছুদিন পরপর কোয়ার্টারলি অ্যানুয়ালি বিভিন্ন ধর্মের মানুষজনকে নিয়ে ইন্টারফেথ করে। এবং দেখা গেল যে বিভিন্ন ধর্মের, প্রধান ধর্মের মূল যে বৈশিষ্ট্যগুলো এবং তাদের যে কমান্ড, রিলিজিয়াস কমান্ড, দে আর দ্য সেম, একই রকম, এখানে কোনো ভিন্নতা নেই। হয়তো পথ একটু ভিন্ন হতে পারে, যে আমি ধানমন্ডি থেকে বসুন্ধরায় যাব, অনেকগুলো পথ দিয়ে আমি যেতে পারি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে বসুন্ধরায় যাওয়া বা এরকমই। তো এই কারণেই আমি এই সুযোগটা নিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, আপনার যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং যে আমাদের যে রাষ্ট্রের স্লোগানটা, যেটি আমরাও দিয়েছি এর আগে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা এন্ডোর্স করেছেন, রাষ্ট্র এন্ডোর্স করেছে, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ, এদেশ আমার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের স্লোগান, এটি কিন্তু আজকের দিনের তাৎপর্য।
আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কিন্তু সবাই মিলে আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, এবং এই দেশটি আমাদের সবার। দেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, এবং এই রাষ্ট্রটিরও আমাদের নাগরিকদের সম বর্ণে, গন্ধে, ধর্মে। এই দেশ আমার সব মানুষের। অযোধ্যা আছেন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের যে অসাধারণ গান, এ দেশ চাষাদের, মুটেদের, মজুরের, এ দেশ আমার সব মানুষের। তো সেটি কিন্তু আজকের চেতনা, আমাদের সব ধর্মের, বর্ণের, গন্ধে, শ্রেণী মিলে নির্বিশেষে অহিংসা, সাম্য, প্রীতি, এটি যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও চর্চা করতে পারি। আমার এই আবেদনটুকু সবার কাছে থাকবে, আমার নিজের কাছেও। অনেক ধন্যবাদ আপনাকে জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, জনাব অজয় দাশগুপ্ত। আপনি আসলে কি বলবেন এর সঙ্গে? সংখ্যা যদি বলেন তাহলে তো মানে এই গৌতম বুদ্ধের অনুসারী বিশ্বে তো সর্বাধিক ধর্মীয় জনগোষ্ঠীর হিসাবে। এখন এই ভারতবর্ষে উৎপত্তি, এখানে তো আবার সংখ্যায় খুবই কম। এই জায়গাটা মানে এইগুলো নিয়ে নিশ্চয়ই অনেক লেখা হয়েছে, গবেষণা হয়েছে যে কেন চলে গেল। অন্য দিকটা যদি দেখেন যে আপনার অহিংসার চর্চা হচ্ছে না, তাতে তো গৌতম বুদ্ধর যে মানে বাণী সেটা তো আর কোনো ভুল প্রমাণ হবে না। দেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী তা সমুদ্র হিমাচলকে জাগিয়ে তুলেছিলেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তিনি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা, তার জন্য জনগণকে সংগঠিত করেছেন 2 দশক ধরে লক্ষ্য রেখে। সেটা কিন্তু শান্তিপূর্ণ উপায়। তিনি সভা সমাবেশ করতে চেয়েছেন, তার উপরে আঘাত এসেছে, তার দলের উপরে আঘাত এসেছে, কর্মীদের উপরে আঘাত এসেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তিনি পিছু হটেননি। 71-এর 1 মার্চ থেকে 25শে মার্চ একেবারেই শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন। সামরিক শাসকরা ক্ষমতায়, মানুষকে মারছে, পাখির মতো গুলি করে হত্যা করছে, কিন্তু তিনি একেবারেই মানে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে প্রশান্ত ভূষণ বড়ুয়া একটি কথা বলছিলেন যে ধর্ম যার যার উৎসব সবার, স্বয়ং প্রধানমন্ত্রীও এই কথা বলেছেন। এই কথা নিয়ে অনেকে বিতর্কের সৃষ্টি করে, সে বিষয়ে আপনি সেটা তো প্রত্যেকটা ধর্মের মধ্যেই, বা ধর্ম যারা চর্চা করে না তাদের মধ্যে তো কেউ আছেই যে মানে বিভিন্ন ধর্মের মধ্যে সংঘাত লাগিয়ে রাখতে চায়। মানে ভারতবর্ষে যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নিয়ে আসলো দ্বিজাতিত্ব, ধর্মীয় হিসেবে আলাদা হয়ে যাও, তাতে তো কোনো মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো একই ধর্মের অনুসারী ছিল, তারা তো এক রাষ্ট্রে থাকতে পারেনি। এমনকি এক রাষ্ট্রে যারা ছিল বিভিন্ন সময়, তারাও তো এক থাকতে পারছে না আর কি। মানে সংঘাত, হিংসা, মানে নিজেদেরকে বিনাশ করার মানে কর্মকাণ্ড, অগ্রহণযোগ্য কর্মকাণ্ড, সেগুলো তো চলছে। কাজে ওইটা তো সমাধান না। উৎসব আপনি অন্য ধর্মের লোকদের উৎসবে যাবেন না, এটা কি মানব জাতির যে শত শত বছরের ইতিহাস সেটা কি বলে? বরং সব ধর্মের যারা মানে প্রবক্তা ছিলেন, মহামানব ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে সহিষ্ণু আচরণ করতে হবে অপর ধর্মের মানুষের প্রতি, তার ধর্ম পালনের সুযোগ সুবিধা করে দিতে হবে। হ্যাঁ, নিজের কোনো কিছু অপরের উপরে চাপিয়ে দেওয়া চলবে না, যার যেমন চলে। বাংলাদেশ স্বাধীনতা লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছে, তো এইটাই, কোনো ধর্মের জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রাম করেছে তা তো না। পাকিস্তানিরা চেয়েছে সেই বিভেদ সৃষ্টি করতে। কাজে এখন যারা এই কথা বলে তারা কিন্তু ওই 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়েছে, মানে প্রকারান্তরে ওইগুলোকেই সমর্থন করে। এটা কোনোভাবেই মানব জাতিতে গ্রহণযোগ্য হয় না। আর এই পথে যারা চলছে, কোনো দেশ, কোনো জনগোষ্ঠী ভালো থাকেনি। কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা গৌতম বুদ্ধের জন্মদিনে বিস্তারিত আলাপ করলাম, অহিংসবাদের আলাপ। ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। অহিংসবাদ ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের CSRM জনতন্ত্র গণতন্ত্র।